হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ক্লাস 2 মিনিট, এই 1 মিনিটের মধ্যে শুরু হবে। ওকে, তোমরা একটু ধৈর্য রাখো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমার নাম শাফি সাদমান তনয়। আমি আম, আজকে আপনাদের ফার্স্ট ক্লাসটা নিব কেমিস্ট্রির উপর। আপনারা সবাই তো ক্লাস 9-এর, তাই না এখানে? জি জি স্যার। স্যার। আচ্ছা, আপনারা কে কোথা থেকে বলতেছেন একটু শুনে নেই। স্যার আমি ময়মনসিং থেকে। আচ্ছা। স্যার আমি সোনারগাঁ থেকে। আচ্ছা, আরেকজন? আমি নোয়াখালী থেকে। আচ্ছা, ঠিক আছে, ভালো। আমি ঢাকা থেকে ক্লাস নিচ্ছি। তো আজকে আমাদের ফার্স্ট ক্লাস কেমিস্ট্রির উপর। আপনাদেরকে কেমিস্ট্রির আর ক্লাস হয়েছিল নাকি এটাই ফার্স্ট? এটাই ফার্স্ট। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সমস্যা নাই। তো ফার্স্ট ক্লাস হলো, সমস্যা নেই, আমরা অনেক সুন্দরভাবে ট্রাই করব ইনশাল্লাহ। আমি সর্বোচ্চ ট্রাই করবো আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য টপিকগুলো। আর সাথে এখানে একটা বিষয় কি, আপনাদেরকে হচ্ছে নিজে থেকে রেসপন্স করতে হবে। ক্লাসে মানুষ অত বেশি নাই, সো এত লজ্জা পাওয়ারও কিছু নাই। কোনো কিছু যদি না বুঝেন একদম ডিরেক্টলি ওপেনলি বলবেন যে স্যার বুঝি নাই এটা, একটু আরো ব্রিফলি বললে ভালো হয়। সমস্যা নেই, আমি ব্রিফলি এক্সপ্লেইন করব। আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা যে চ্যাপ্টার দিয়ে শুরু করব সেটার নাম হচ্ছে চতুর্থ অধ্যায়। আপনারা হয়তো নামটা জানেন, আহ পর্যায় সারণী যে চ্যাপ্টারটা আছে ওইটা। তো এই ছবিটার সাথে কি আপনারা পরিচিত? এই ছবিটা নিয়ে কেউ একটু কাইন্ডলি বলেন, এটা আসলে কি ছবিটা, কিনে যেটা দেখতেছেন? এটা মৌলদের তালিকা, পর্যায় সারণী আর কি। আচ্ছা, পর্যায় সারণী। তো এটা আমার কি কাজে লাগে মেইনলি, মানে এই জিনিসটার আসলে উদ্দেশ্যটা কি? মৌলগুলো সম্পর্কে পরিচয় দেয়। রাইট, হ্যাঁ। তো আসলে বেসিক্যালি এই জিনিসটা আমাদের পুরো চ্যাপ্টারটাই কিন্তু এই থিমের উপর, যে আসলে পর্যায় সারণী কেন বানানো হয়েছে, পর্যায় সারণী জিনিসটা কি। এখানে যে এই যে লেখা আছে HLIBEBCN, এই যে এই জিনিসগুলো আসলে কি, এগুলো কি কাজে ইউজ হয়, জাস্ট ফুল, মানে পুরো পর্যায় সারণীটার উপরে হচ্ছে একটা ওভারভিউ আমাদের এই চ্যাপ্টারটা দিবে। তো এখন আমরা আসলে এটা চিন্তা করি যে আসলে এই জিনিসটা বানানোর উদ্দেশ্যটা কি, কিংবা এই জিনিসটা যে বানানো হইলো এরকম উপরে একটু আঁকা বাঁকা এদিক ওইদিক করে, এই জিনিসটা মানে এইরকম হইলো কেন, বা এই জিনিসটা আমাদের কি কাজে হেল্প করে, হ্যাঁ। তো আমরা যদি একটু চিন্তা করি যে পর্যায় সারণীটা মেইনলি, আমরা পর্যায় সারণীর কথাই বাদ দিলাম, ধরলাম আমরা আমাদের দৈনন্দিন জীবনে যেসব কাজগুলো করি। সাপোজ আমি আজকে যখন ঘুম থেকে উঠলাম, আমি কি কি করব সারাদিনে, আমরা একটা কি করি, একটা লিস্ট করে ফেলি যে আজকে ঘুম থেকে উঠছি, নামাজ পড়বো, তারপরে নাস্তা করব, তারপরে খাওয়া নাস্তা করে আমি স্কুলে যাব, ক্লাস করব, সারাদিন আরো যা যা আমাদের অ্যাক্টিভিটিস আছে আমরা একটা লিস্ট করে ফেলি। তো লিস্ট করলে আমাদের সুবিধাটা কি হয়, সুবিধাটা হচ্ছে আমরা আম, যখন ভুলে যাই যে আচ্ছা ঠিক আছে আমার এখন কি করার টাইম ছিল, আজকে আমার কি উদ্দেশ্য ছিল, আজকে আমি একটা চ্যাপ্টার শেষ করার কথা ছিল, একটা প্ল্যান ছিল, এই জিনিসগুলো হচ্ছে আমি আমার নোট থেকে দেখতে পারি। মানে একটা নোট আসলে আমাকে কি কাজে হেল্প করে, আমাকে আমি আজকে সারাদিনে কি কি করতে চাচ্ছি সেটার একটা আমাকে ওভারভিউ দিচ্ছে। সো আমার কিন্তু দেখা যায় যে আমি যদি মানে হয়ে যায়, ডিস্ট্রাক্ট হয়ে যাই, যে আমি এটা করার কথা ছিল ভুলে গেছি, ওটা হওয়ার চান্স কিন্তু অনেকখানি কমে যায়। মানে আমাদের জন্য কাজগুলো অনেক ইজি হয়ে যায়, হ্যাঁ। তো কাইন্ড অফ এটাও এটার সাথে এটার তুলনাটা কেন করলাম, কারণ পর্যায় সারণীটাও কাইন্ডলি এরকম। এখানে হচ্ছে আমাদের আমাদের এই পৃথিবীতে এখন পর্যন্ত যতগুলো মৌল আবিষ্কৃত হয়েছে সবগুলাকে একটা টেবিলের মাধ্যমে, যেটার নাম হচ্ছে পিরিয়ডিক টেবিল বা বাংলায় পর্যায় সারণী, এর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। যেখানে হচ্ছে আমাদের প্রত্যেকটা মৌল তার ধর্ম অনুযায়ী সে কিভাবে কাজ করে, তার বৈশিষ্ট্য, তার যৌগ গঠন করবে কিনা, সে নিষ্ক্রিয় কিনা, এই সব কিছুর উপর বেস করে তাকে একটা তালিকা করা হয়েছে। সো এটা দেখলে আমরা এটা বুঝতে পারি যে সাপোজ 118টা মৌল সারা এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। তো 118টা মৌল এখন নাম মুখস্থ করা কিন্তু আসলে যেন তেন বিষয় না। যারা খুব এক্সপার্ট আছে কেমিস্ট্রিতে বা রসায়ন নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি করে, তাদেরও দেখা যায় যে এতগুলো মৌল, তাদের নাম কিংবা তাদের মানে কি বলবো আমরা জিনিসটা, যে তাদের
পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর, এই জিনিসগুলো আসলে মনে রাখা খুব টাফ তাদের জন্য। সো তারা চিন্তা করলো যে আমরা কেন না আমরা এরকম আমাদের দৈনন্দিন যেরকম আমরা একটা লিস্ট বানিয়ে ফেললাম, ওইরকম আমরা একটা টেবিল দাঁড় করে দিই। তাহলে কি হবে, আমরা যখন ভুলে যাব কোনো কিছু নিয়ে আমাদের কোশ্চেন থাকবে, তখন হচ্ছে আমরা এই টেবিলটা দেখে হচ্ছে আমরা মেমোরাইজ করতে পারবো যে আচ্ছা এইটা এই যৌগ, এটা ওই, সরি এটা এই মৌল, ওইটা ওই মৌল। সো আমরা হচ্ছে এটার উপর বেস করে একটা ভালো আইডিয়া পাবো। আচ্ছা যাই হোক, তো আমি জাস্ট একটা ওভারভিউ দেওয়ার ট্রাই করলাম যে আসলে পর্যায় সারণীটা কেন আমাদের দরকার, কেন আমরা মানে পর্যায় সারণীটা আসলে বানানো হয়েছিল। আমরা আরো ডিটেলস জানতে পারবো সামনে। তো এই যে এখানে ফার্স্টে আছে যে পর্যায় সারণীর প্রয়োজনীয়তাটা কি। এটার মেইন কাহিনীটা হচ্ছে একই ধর্মের মৌলসমূহকে একসাথে রাখা। ওই যে আমি বললাম, আমি শুরুতে বললাম যে এই প্রকৃতিতে এখন পর্যন্ত প্রায় 118টা মৌল আছে, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম যে আমার এখন পর্যন্ত 118টা মৌল পাওয়া গেছে এই পৃথিবীতে, আবিষ্কৃত হয়েছে। তো এখন এই 118টা মৌল আমি যখন পর্যায় সারণীতে যখন আমি আহ, জায়গা দিব, হ্যাঁ, আমার কতগুলা জায়গা হবে, মানে 118টা এরকম ঘর হবে। আমি যদি চিন্তা করি এরকম একটা আমি বক্স বানাইলাম, এরকম ভাগ ভাগ করে যদি আমি চিন্তা করি 118টা বক্স হবে। এখন তাইলে আমরা মানে আমাদের আসলে টেবিলটা বানানোর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে আমাদের 118টা মৌলকে খুব ইজিলি আমাদের মাথায় রাখা, যে এই মৌলটা এই কাজে ইউজ হচ্ছে, ওই মৌলটা ওই কাজে ইউজ হচ্ছে, হ্যাঁ। তো এখন আমি যদি 118টা মৌলের জন্য আবার 118টা ঘর বানায় ফেলি, সো আমার যেই লাভ সেই কদুহিত হইলো, মানে আমার কোনো লাভ হলো না, কারণ কোন জায়গায় আমার কোন মৌলটা বসবে এটা মনে রাখাও মানে আরো বেশি কষ্টসাধ্য। সো বিজ্ঞানীরা চিন্তা করলো যে এমন ভাবে আমরা জিনিসগুলোকে সাজাইতে পারি যেন মানে ধর্ম অনুযায়ী তারা হচ্ছে একসাথে থাকে। যেমন দেখা যাবে যে যেগুলো ধাতু, ধাতুগুলো একসাথে থাকবে, অধাতুগুলো আরেক সাথে থাকবে। বা দেখা যাচ্ছে অনেকে আছে নিষ্ক্রিয় মৌল, নিষ্ক্রিয় মৌলগুলো একসাথে থাকবে। আবার ধাতুর মধ্যে প্রকারভেদ আছে, কেউ একটু বেশি, তার ধাতব বৈশিষ্ট্যটা একটু বেশি, সো তাদেরকে আমরা একভাবে রাখবো। কারো ধাতব বৈশিষ্ট্যটা একটু কম, তাদেরকে আমরা আরেকভাবে রাখবো। সেম মানে এইভাবে আমরা হচ্ছে ধর্ম অনুযায়ী আমাদের মৌলগুলোকে এমন ভাবে সাজিয়ে রাখবো। সো আমি যখনই বলবো যে সবচেয়ে বেশি সক্রিয় ধাতু যারা, সবচেয়ে বেশি সক্রিয় ধাতু যখন বলবো, ওই কলামের বা ওই রোয়ের যেই মৌলগুলো আছে আমরা একসাথে সবগুলো মৌলকে নিয়ে কাজ করতে পারবো। বা আমি যখন বলবো সব নিষ্ক্রিয় মৌল কারা আছে তাদেরকে নিয়ে আমি যখন তাদের কথা বলবো, যে আমি নিষ্ক্রিয় মৌলগুলো নিয়ে জানতে যাচ্ছি, তো আমি পর্যায় সারণীটা এমন ভাবে সাজিয়ে রাখবো যেন নিষ্ক্রিয় মৌলগুলো সবসময় একসাথে থাকে। তাহলে আমার কি হবে, আমি যখনই মানে নিষ্ক্রিয় মৌলের কথা বলবো ওই একসাথে আমি গিয়ে সবগুলোকে একসাথে নিয়ে নিতে পারবো। মানে আমার এত খোঁজা লাগবে না যে এইটা নিষ্ক্রিয় মৌল, আবার এইটা নিষ্ক্রিয় মৌল, ওইটা নিষ্ক্রিয় মৌল, এরকম আমার খোঁজার প্রয়োজন হবে না, সবগুলোকে আমি এক সিরিয়ালে রেখে দিব। তো আচ্ছা যাই হোক, তো আসলে পর্যায় সারণী মানে প্রয়োজনীয়তাটা এইটাই ছিল যে একই ধর্মের মৌলগুলোকে একসাথে রাখা, ঠিক আছে। কারণ আমার তো 118টা মৌল নিয়ে কাজ করার প্রয়োজন ছিল না। তো আমার যেগুলো দরকার সেগুলো নিয়ে আমি কাজ করব, আর সেগুলোকে ধর্ম অনুযায়ী একসাথে আলাদা করে রাখবো। আচ্ছা, তো ক্রম অনুসারে মৌলগুলোর ধর্ম কিভাবে পরিবর্তিত হচ্ছে তা বোঝা। হ্যাঁ, এখন এখানে একটা বিষয় থাকে, সব মৌল তো আর সেম না। এখন সব মৌলের বৈশিষ্ট্য যদি একদম হুবহু সেম হয়ে যাইতোই, তাহলে তো আসলে মৌল এতগুলো ডিফারেন্ট হইতো না। যেহেতু 118টা মৌল, 118টা মৌলের মানে ধর্ম দেখা যায় যে 118 রকম। বাট কিছু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে দেখা যায় যে কিছু জিনিস তাদের মধ্যে কমন থাকে। দেখা যায় ধাতব বৈশিষ্ট্যটা বেশি থাকে কিংবা অধাতব বৈশিষ্ট্যটা বেশি থাকে। এই জিনিসগুলোর উপর বেস করে হচ্ছে আমার মানে পর্যায় সারণীটা ভাগ করার মানে প্রয়োজনীয়তাটা আমাদের বিজ্ঞানীরা হচ্ছে অনুভব করেছে। তো যাই হোক, এখন পর্যায় সারণী তো আসলে হুট করে বানাই ফেলে নাই যে 118টা মৌল এদিকে কিছু ওইদিকে কিছু এভাবে ভাগ করে বানাই ফেলে নাই। তো মেইনলি এটা আসলে একটা প্রসেসের মাধ্যমে আসছে। আচ্ছা, এখানে আমি জাস্ট একটা সারমর্ম তুলে ধরছি যে পর্যায় সারণী যে পটভূমিটা আছে কিভাবে আসছে। আমি একটু পরে ডিরেক্ট বোর্ড বই যেটা আছে বইয়ে গিয়ে একদম ডিটেলস দেখাবো যে ওখানে আসলে কি কি হয়েছিল, কিসের পর কি। ফার্স্টে হচ্ছে আমার যে 118টা মৌল, শুরুতে তো আর 118টা মৌল আবিষ্কৃত হয় নাই, তখন যেই মৌলগুলো আবিষ্কৃত হয়েছিল কয়েকটা, আমি নামগুলো ঠিক মনে নেই, আমরা বইতে গেলে দেখতে পারবো। ওই মৌলগুলোকে নিয়ে সবার ফার্স্টে কাজ করছে কে? ল্যাভোইসিয়ে। ল্যাভোইসিয়ে কি করছে, এই যে ধাতু এক পাশে, আরেক পাশে হচ্ছে অধাতু, এভাবে করে দুই ভাগ করছে। দুই ভাগ করে সে হচ্ছে মৌলগুলোকে মানে আলাদা আলাদা করে রাখছে। তো মৌলগুলো কি কি ছিল আমরা একটু দেখি। এই যে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ফসফরাস, মার্কারি, জিঙ্ক, সালফার, মানে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, মানে সাতটা মৌলকে সে হচ্ছে ধাতু আর অধাতুর উপর বেস করে, তাদের অধাতু আহ, এই এই বৈশিষ্ট্যের উপর বেস করে দুই ভাগে ভাগ করছিল, ঠিক আছে। সো এখন কি কি হয়েছে আমরা আরেকবার দেখি। অক্সিজেন, নাইট্রোজেন,
হাইড্রোজেন, ফসফরাস, মার্কারি, জিঙ্ক এবং সালফার। তো এইগুলাকে হচ্ছে সে বেস করে দুই ভাগে ভাগ করছে। তো এখন সময়ের সাথে সাথে যখন কি হলো, সময়ের সাথে সাথে যখন আমাদের আরো অনেক নতুন নতুন মৌল আবিষ্কৃত হওয়া শুরু হলো, তখন দেখা গেল যে আমার সবগুলা মৌলই শুধু ধাতু আর অধাতু না, মানে আরো অনেক ভিন্ন ভিন্ন ধর্ম আছে তাদের মধ্যে। দেখা গেছে যে কেউ নিষ্ক্রিয় মৌল, কেউ দেখা গেছে অনেক তেজস্ক্রিয় মৌল, কেউ দেখা গেল যে বিক্রিয়া করতে অনেক বেশি সক্রিয় থাকে, মানে তার অনেক বেশি আম, ইয়া থাকে যে সে একটা বিক্রিয়া করে সে একটা স্টেবল পর্যায়ে চলে যাবে। এগুলো আমরা সামনে আরো জানতে পারবো। সো এগুলোর পর যখন বেস করে যখন আমার আরো নতুন নতুন মৌল আবিষ্কৃত হওয়া শুরু করলো, তখন বিজ্ঞানীরা চিন্তা করলো যে না, ল্যাভোইসিয়ের এই সিস্টেমটা আসলে এভাবে আসলে কার্যকরী না। সো তারা চিন্তা করলো যে আরো কত সুন্দরভাবে জিনিসগুলা ফুটিয়ে তোলা যায়, মানে আরো যেন জিনিসটা আরো অ্যাকুরেট থাকে। তো 1829 সালে, এখানে ল্যাভোইসিয়ে যেটা আবিষ্কার করেছিল ওটা হচ্ছিল 1789 সালে। তার ঠিক 30 থেকে 40 বছর পরে ডোবেরাইনার একটা নতুন সূত্র দেন, সেটাকে বলা হয় ত্রয়ী সূত্র। তো ত্রয়ী সূত্রটা কি? ত্রয়ী সূত্রটা কাইন্ড অফ এমন যে আমার তিনটা পরপর মৌল, সাপোজ আমি যদি চিন্তা করি ক্লোরিন, ফ্লোরিন, তারপর হচ্ছে সোডিয়াম, কথার কথা। তো উনি উনি একটা প্যাটার্ন আবিষ্কার করলো। একটা প্যাটার্ন ছিল কিরকম, যে আমার এরকম তিনটা মৌলকে যদি আমি একসাথে রাখি, তো ফার্স্ট মৌল আর যে থার্ড মৌল, তাদের পারমাণবিক ভর, ঠিক আছে, পারমাণবিক, আচ্ছা আপনারা কি পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা এগুলো কি বুঝেন, জানেন, আইডিয়া আছে এগুলো নিয়ে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো জি স্যার। হ্যাঁ, তো এখন তো হ্যাঁ, কেউ কিছু বলবেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা, আমি কন্টিনিউ করতেছি। তো পারমাণবিক ভর, এখন উনি কিন্তু পারমাণবিক সংখ্যার বিবেচনা করেন, উনি বিবেচনা করছে কি পারমাণবিক ভর, ঠিক আছে। সো পারমাণবিক ভর, আচ্ছা পারমাণবিক ভর মানে কি, আমাকে কেউ একজন বলেন তো, পারমাণবিক সংখ্যা আর পারমাণবিক ভর দুইটার মধ্যে ডিফারেন্সটা কি, কেউ একজন বলেন। পারমাণবিক ভর হচ্ছে প্রোটন সংখ্যা আর হুম, নিউট্রন সংখ্যার যোগফল। কি পারমাণবিক ভর আর পারমাণবিক সংখ্যা? এটা হচ্ছে প্রোটন সংখ্যা আচ্ছা, বা ইলেকট্রন হ্যাঁ হ্যাঁ, সংখ্যা। রাইট রাইট রাইট, হ্যাঁ। ইলেকট্রন সংখ্যা আসলে বলাটা অ্যাকুরেট না, কারণটা আমি বলি, হ্যাঁ এটা সত্যি যে আমার একটা পরমাণুর মধ্যে প্রোটন আর ইলেকট্রন সমপরিমাণে থাকে, কিন্তু দেখা যায় যে ওই পরমাণুটা যদি সাপোজ আমি দেখাই যে সোডিয়াম প্লাস, হ্যাঁ, এখানে ইলেকট্রন কটা প্রোটন কটা, কেউ একজন বলবেন আমাকে? সোডিয়াম প্লাস, এখানে ইলেকট্রন হচ্ছে 10টা, হ্যাঁ, আর প্রোটন মানে পারমাণবিক প্রোটন সংখ্যা 11টা। 11টা, রাইট। আমি এই 11টা। জন্য বললাম যে অনেকে আসলে পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সেম বলে। হ্যাঁ, কথাটা সত্যি, একদিক দিয়ে সত্যি, যখন সে একটা মৌল হিসেবে থাকে, সাপোজ সোডিয়াম, কিন্তু স্যার তার কি তার প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সেম। নর্মাল একটা, স্যার নর্মাল একটা মৌলের তো হুম হুম, ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা সমানই থাকে। তো যখন ওরা ইয়ে হ্যাঁ করে, হ্যাঁ হ্যাঁ, হুম হুম, বলেন। মানে যখন তারা একজন আরেকজনকে দান করে বা গ্রহণ করে, তখনই তো তাদের ওই যে ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যার ব্যতিক্রম ঘটে। কিন্তু যখন একটা মৌল নর্মাল থাকে, তখন তো তাদের ইলেকট্রন আর প্রোটন সংখ্যা সমান থাকে। রাইট, আমি আমি এটাই বলতে নিছিলাম, আপনি বলে দিচ্ছেন। সো আমি এটা জাস্ট সামারি করি। ও যেটা বললো সেটাই আসলে কারেক্টলি, যে নর্মালি কিন্তু আমার প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা কিন্তু সেম থাকে, যখন একটা মৌল হিসেবে আমি চিন্তা করতেছি, সাপোজ ক্লোরিন, ফ্লোরিন, সোডিয়াম, তখন কিন্তু আমার সেম আছে। কিন্তু সে যখন একটা ইলেকট্রন গ্রহণ করে কিংবা একটা ইলেকট্রন ত্যাগ করে, বা আরো মানে ইলেকট্রনের এরকম আদান প্রদান হয়, তখন দেখা যায় যে তার প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা কিন্তু সেম থাকে না। এই এই মানে ভারসাম্যের তারতম্যের কারণে কিন্তু তার মধ্যে এই চার্জের উৎপত্তিটা হয়। সাপোজ ও যেটা বললো যে সোডিয়াম প্লাস, হ্যাঁ, সোডিয়াম প্লাসের মধ্যে আমার ইলেকট্রন কয়টা, ইলেকট্রন হচ্ছে 10টা, আর প্রোটন হচ্ছে আমার 11টা। সো আমার প্লাস আছে 11টা, মাইনাস আছে 10টা, তো 11টা থেকে 10টা বাদ দিলে আমার কয়টা থাকে, একটা প্লাস এক্সট্রা থাকতেছে। সো এই একটা প্লাসে কিন্তু আমার এখানে চার্জ হিসেবে ধরা দিতেছে, মানে আমরা যেটাকে সোডিয়াম প্লাস বলতেছি ওইটা আসলে যে একটা এক্সট্রা প্রোটন চার্জ ছিল, ওইটাই আসলে আমাদের চার্জ হিসেবে দেখা দিচ্ছে। সো এটাই আর কি মেইনলি আমি এটা আসলে বলতে চাইছি, এই সেন্সে যে মানে সবসময় কিন্তু প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সেম হয় না, এটা সবসময় মাথায় রাখবেন। যে দেখা গেল যে আপনাদের কোনো এমসিকিউ তে দিল যে সোডিয়াম প্লাসের পারমাণু এই কি বলে ইলেকট্রন সংখ্যা কত, তো আপনি জানেন যে পারমাণবিক সংখ্যা ইলেকট্রন সংখ্যা সেম, আপনি বলে দিলেন যে 11। সো এটা কিন্তু তখন ভুল হয়ে যাবে, হ্যাঁ? এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তো মেইন যেখানে পয়েন্টে ছিলাম যে পারমাণবিক ভর, আচ্ছা বলছে যে পারমাণবিক ভর মানে হচ্ছে আমার প্রোটন প্লাস নিউট্রন, মানে বলতে গেলে
একটা পরমাণুর নিউক্লিয়াসে আমার প্রোটন আর নিউট্রন থাকে, তাদের যোগফলকে আমি পারমাণবিক ভর বলি। সো ডোবেরাইনার যেটা চিন্তা করলো যে আমার ক্লোরিন, তিনটা তিনটা মূল্য নিলাম আমি, ক্লোরিন, ফ্লোরিন আর সোডিয়াম। তো সে ক্লোরিন আর সোডিয়ামের পারমাণবিক ভর নিল। ক্লোরিন আর সোডিয়ামের পারমাণবিক ভর নিয়ে তাকে হচ্ছে গড় করলো। গড় করার গড় করা বলতে যোগফল, মানে সাপোজ এই ক্লোরিনের পারমাণবিক ভর প্লাস সোডিয়ামের পারমাণবিক ভর বাই হচ্ছে 2। তো 2 দিয়ে যখন ভাগ করলো, যেই ভ্যালুটা আসছে সে দেখলো যে সেটা হচ্ছে আমার ফ্লোরিনের ভরের সাথে কাইন্ড অফ মিলে যায়। আমি এটা একটা এক্সাম্পল দিচ্ছি, এটাই যে মিলবে এমন কোনো কথা নেই। তো মানে ওই সময় যে মৌলগুলা ছিল তাদের মধ্যে উনি এইরকম একটা প্যাটার্ন খেয়াল করছিলেন। তো যদিও জিনিসটা একটা প্যাটার্ন ছিল, হ্যাঁ, বাট এটা কিন্তু একসেপ্টেবল ছিল না, যে কারণে পরবর্তীতে তার এই মানে যে সূত্রটা সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যায়। হ্যাঁ, আমরা একটু এর মধ্যে রিডিং এ চলে যাই, রিডিং এ গেলে আমরা জিনিসগুলো আরো ডিটেলসে বুঝতে পারবো। এই যে 1829 সালে বিজ্ঞানী ডোবেরেনার লক্ষ্য করেন 3টি করে মৌলিক পদার্থ একই রকমের ধর্ম প্রদর্শন করে। তিনি প্রথমে পারমাণবিক ভর অনুসারে 3টি করে মৌল সাজান। এরপর তিনি লক্ষ্য করেন দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি। একে তিনি ডোবেরেনারের ত্রয়ী সূত্র বলে। আচ্ছা, বিজ্ঞানী ডোবেরেনার ক্লোরিন, ব্রোমিন ও আয়োডিনকে প্রথম ত্রয়ী মৌল হিসেবে চিহ্নিত করেন। আচ্ছা, উনি করছিলেন হচ্ছে মেইনলি ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন নিয়ে। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখালাম যে ক্লোরিন, ফ্লোরিন আর সোডিয়াম নিয়ে। তো কাইন্ড অফ ওনারটা এরকমই ছিল। তো এখন এটা তো আসলে সব ক্ষেত্রে খাটে না, তাই আপনারা যদি হাতের কাছে ক্যালকুলেটর থাকে, আপনারা এই তিনটার জন্য আসলে চেক করে দেখতে পারেন যে এই তিনটার জন্য কি সেম আসে কিনা। সো দেখবেন যে আসার কথা না। তো যেহেতু খাটতেছে না আমার, মানে কিছুর জন্য খাটতেছে কিছুর জন্য খাটতেছে না, তাহলে তো আমি এটাকে সার্বজনীন হিসেবে আমি নিতে পারি না। সো কি হলো, ডোবেরানের ত্রয়ী সূত্রটাও বাদ হয়ে গেল। তো এরপরে আরো 30-40 বছর পরে আমাদের আরেকটা মানে খুব ইম্পর্টেন্ট সূত্র, যেটা এই নিউল্যান্ড, তিনি একটা সূত্র প্রদান করেন যেটা হচ্ছে অস্টক সূত্র। আচ্ছা, এটা খুব একটা ইন্টারেস্টিং সূত্র ছিল। আমি যদি এটা একটু এই পেজে দেখাই, সাপোজ এখানে কি এক্সাম্পলটা আছে? না, আচ্ছা, এখানে এক্সাম্পলটা নাই। আচ্ছা, আমি নিজে থেকে দেখাচ্ছি। সাপোজ আমি চিন্তা করলাম যে আমার লিথিয়াম, তারপরে দেখা গেল যে সাপোজ ফ্লোরিন, আর্গন, হ্যাঁ, আরো আরো কিছু এরকম মৌল আছে। তারপরে ধরলাম এখানে সোডিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে, সালফার, ম্যাগনেসিয়াম, এরকম। মানে আমি জাস্ট র্যান্ডমলি লিখলাম। তো উনি যেটা বললো যে প্রত্যেক আট মানে আট মৌল পর পর বা আগে আগে একটা সিমিলার বৈশিষ্ট্য থাকে। হ্যাঁ, উনার কথাটা কিন্তু কিছুটা সত্য। আমরা যখন আধুনিক পর্যায় সারণীতে যাব তখন আমরা জিনিসটা বুঝতে পারবো। তো আমি যদি দেখাই, এই যে 1864 সালে পর্যন্ত 1864 সাল পর্যন্ত আবিষ্কৃত মৌলসমূহের জন্য নিউল্যান্ড অষ্টক সূত্র নামে একটি সূত্র প্রদান করেন। এই সূত্র অনুযায়ী মৌলসমূহকে যদি পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুযায়ী সাজানো যায়, তবে যে কোনো একটি মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়। আচ্ছা, এইটা কাইন্ডলি আমি একটু দেখি গুগলে দেখাই, এটা কোনো আপনাদের দেখাইতে পারি নাকি। আম, এই যে জন নিউল্যান্ডের যেই পিরিয়ডিক টেবিলটা, সরি কই গেল, এই যে, হ্যাঁ, এই যে এই যে দেখেন আমাদের বর্তমান যে পর্যায় সারণী সেটার সাথে কতটা ডিফারেন্স। উনি করছেন কি, এই যে এভাবে হচ্ছে উনি সাজাইছেন, মানে পারমাণবিক ভর অনুযায়ী সংখ্যাগুলোকে একটার পর পর কিন্তু সাজাইছেন। এই যে তো উনি যেটা বুঝাতে চাইছেন যে এই এই মানে মৌলগুলোর মধ্যে প্রত্যেক 8 মৌল পর পর একটা কমন বৈশিষ্ট্য দেখা যায়। হ্যাঁ, তো এই জিনিসটা ঠিক আছে। হ্যাঁ, তখনকার সময় যে এগুলা ছিল, যে যে তখনকার সময়ের যেই আবিষ্কৃত মৌলগুলো ছিল, হ্যাঁ, ওটার জন্য ঠিক আছে, বাট এরপরে কিন্তু ঠিক না। যেমন হাইড্রোজেনের পর লিথিয়াম, জি দিয়ে কি হচ্ছে আসলে আমি শিওর না। আচ্ছা, তারপর বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। সো উনি দেখাতে যাচ্ছেন যে এই হাইড্রোজেন আর ফ্লোরিনের মধ্যে একটা কানেকশন থাকতে পারে, আবার এই ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে একটা কানেকশন থাকতে পারে, আবার এই ক্লোরিন আর কোবাল্টের মধ্যে বা নিকেলের মধ্যে একটা সামঞ্জস্য থাকতে পারে, একটা কানেকশন থাকতে পারে। হ্যাঁ, ওনার কথা কিন্তু ঠিক ছিল। এখন ওনার কথাটা ঠিক ছিল কি জন্য, যে যেমন ফ্লোরিন আর ক্লোরিন আমরা জানি আধুনিক পর্যায় সারণীতে ফ্লোরিন আর ক্লোরিন কিন্তু অনেকটা কাছাকাছি, বাট ওনার যে সময়ের যে থিওরি ওই অনুযায়ী ঠিক আছে, ফ্লোরিন আর ক্লোরিনও ঠিক ছিল, কিন্তু হাইড্রোজেন আর ফ্লোরিন তো মোটেও সেম না, তাই না? হাইড্রোজেনকে আমরা জানি যে মানে হাইড্রোজেনের একরকম ইলেকট্রন বিন্যাস আর ফ্লোরিনের আরেক রকম ইলেকট্রন বিন্যাস। সো এটা কোনোভাবে মানে একসাথে ম্যাচ করার মানে কোনো প্রশ্নই আসে না। বাট ওনার সময় উনি বের করছিলেন।
সো এখন ওই সময়ের জন্য আসলে এটাকে ভুলও বলা যায় না, ঠিক আছে। তো এটা হচ্ছে জাস্ট ওনার হচ্ছে অষ্টক সূত্র, বাট এটার এই যে আমরা দেখতে পাইলাম যে এটার কি একটা ফল্ট আছে। ফল্টটা কি, যে আমার হাইড্রোজেনের সাথে উনি ফ্লোরিনের কাইন্ড অফ মানে কানেকশন ক্রিয়েট করে ফেলছেন, এটা কিন্তু আসলে অসম্ভব ব্যাপার স্যাপার। তো যাই হোক, এটা ছিল অষ্টক সূত্র, জন নিউল্যান্ডের অষ্টক সূত্র। আচ্ছা, তো এখন এটাও দেখা গেল কি এটাও স্বীকৃত হইলো না। তো লাস্টে আমার জন মেন্ডেলিফ, আরেকজন বিজ্ঞানী, রাশিয়ান বিজ্ঞানী, উনি একটা মানে আরেকটা পদ্ধতি সূত্র দান করেন, যেটা হচ্ছে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়, ঠিক আছে। উনি আরেকটু অ্যাকুরেট দেওয়ার ট্রাই করছেন। আমরা কিন্তু আসলে দেখতে পারতেছি প্যাটার্নটা, যে ফার্স্টে ধাতু অধাতু দিয়ে ভাগ করলো, তারপরে হচ্ছে আহ কি বলে আমার কি ছিল, একটা ত্রয়ী সূত্র ছিল, গড় দিয়ে হিসাব করতেছিল, তারপরে হচ্ছে কি অষ্টক 8 ধাতু পর পর একটা সিমিলারিটিস, একটা প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছিল। বা তারপরে আসলো মেন্ডেলিফের, মানে একটা আস্তে আস্তে প্যাটার্ন অনুযায়ী আগাচ্ছিল। তো মেন্ডেলিফের সূত্রটা কিছুটা অ্যাকুরেট ছিল। এখন মেন্ডেলিফ করছিল কি, আচ্ছা মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিল আমি একটু দেখাই, তাহলে এই জিনিসটা আরো ক্লিয়ার হবে। আচ্ছা, এখানে একটা পাইছি, এটাই দেখাই। তো মেন্ডেলিভ যেটা করছিল আমার, যে হাইড্রোজেনকে শুরুতে রাখছেন, তারপরে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। হ্যাঁ, আমরা দেখতে পারতেছি যে উনি মানে ভর অনুযায়ী সাজাচ্ছে, শুরুতে 1 গ্রাম, তারপর 6 গ্রাম, 9 গ্রাম, 10 গ্রাম, 12, মানে আস্তে আস্তে বাড়তেছে, তারপরে 19, 23, এরকম করে 35.5 পর্যন্ত আসছে। হ্যাঁ, হ্যালো, কারো কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? কারো কোনো বুঝতে অসুবিধা হলে বা যদি মনে হয় যে ইয়া হয়ে যাচ্ছে, তাহলে আমাকে বলবেন কাইন্ডলি। হ্যাঁ, আচ্ছা, তো যেটাই হোক, তো মেন্ডেলিভ করছে কি, এখন মেন্ডেলিভের এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। মেন্ডেলিভের কোশ্চেনটা এটা কিন্তু অনেক জায়গাতে আসে, যে মেন্ডেলিভের মেন্ডেলিভের যে সূত্রটা ছিল ওইটা কেন, মানে ওটার মানে ফলটা কোথায়। উনি কিন্তু অনেকটা অ্যাকুরেট বলেই দিছিল। মানে আমরা এখন যে যেই আম, যেই পর্যায় সারণীটা আছে, ওটা কিন্তু পারমাণবিক সংখ্যা অনুযায়ী করা হয়েছে, বাট উনি করছিলেন পারমাণবিক ভর অনুযায়ী। মানে উনি অনেকটা অ্যাকুরেট ছিলেন। বাট ওনার প্রবলেমটা হয়েছিল কোথায়, এই যে আমরা যদি দেখি যে সরি, আচ্ছা এখানে ইয়াটা নাই, আচ্ছা অন্য কোথাও আছে নাকি আমি একটু দেখি। আচ্ছা, এই যে বর্তমান পর্যায় সারণী যেটা, সেটাতে আমরা একটু চিন্তা করি। জাস্ট এই যে দেখি আর্গনের বিষয়টা দেখি। হ্যাঁ, আর্গনের আমার পারমাণবিক ভর কত, 39.948। বাট আমি যদি একবার এদিকে দেখার চেষ্টা করি, পটাশিয়ামের হচ্ছে 39.093, মানে কাইন্ড অফ পটাশিয়াম আর্গনের থেকে কম ভারী। কিন্তু আমার হয়েছে কি, এটা আমার আধুনিক পর্যায় সারণী অনুযায়ী আর্গন আগে চলে আসছে, পটাশিয়াম পরে চলে আসছে, কারণ পারমাণবিক ভর অনুযায়ী বিন্যাসটা করা হয়েছে। কিন্তু মেন্ডেলিভের সূত্র অনুযায়ী, যেহেতু পারমাণবিক ভর অনুযায়ী করা হয়েছিল, সো উনি করছিলেন কি, উনি পটাশিয়ামকে আর্গনের আগে স্থান দিয়ে ফেলছিলেন। মানে কাইন্ড অফ পটাশিয়াম নিষ্ক্রিয় মৌল হয়ে গেছে, আর আর্গন হচ্ছে একটা ধাতু হয়ে গেছে, যেটা তো আসলে অবাস্তব। তো এই কারণে আর কি মেন্ডেলিভের এরকম আরো কিছু ফল্ট ছিল। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, যে ভরের তারতম্যের কারণে যেটার ভর বেশি সেটাকে উনি আগে দিয়ে ফেলছিলেন, বাট দেখা গেছে যে সেটা আগে হওয়ার কথা ছিল না। তো এই কারণে ওনার এই যে মেন্ডেলিভের যে সূত্রটা আছে, এটাতেও আমরা হচ্ছে কিছু ফল ধরা পড়ছে। সো এই কারণে লাস্টে কি হলো, মেন্ডেলিভের সূত্রটা আর কি মানে টিকলো না। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আমি যেটা বললাম যে মেন্ডেলিভের পর্যায় সূত্রটা কেন আসলে টিকে নাই, আপনারা আশা করি এটার ক্লাস রেকর্ড হচ্ছে, রেকর্ডিংটা পরে দেখে নিন যদি না বুঝেন, বা এখনো যদি না বুঝে থাকেন আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি আবার বুঝাই দিই। তা যাই হোক, এগুলো আমার গেল হচ্ছে মানে আগের আমলে যে পর্যায় সারণী হিসাব নিকাশ। এবার আসি আমরা আধুনিক পর্যায় সারণীতে। আচ্ছা, তো এখন সবকিছু তো, আচ্ছা আমরা বইতে ফিরে যাই। আচ্ছা, তো এই যে এখানে আরো অনেক কিছু বলছে, মেন্ডেলিভ এরকম 63টা মৌলকে নিয়ে এরকম সাজাইছিলেন আরো। এটা হচ্ছে একটা মেন পর্যায় সারণী যেটা। আচ্ছা, তো এই যে এখানে এটাই বলা হয়েছে যে কিছু ত্রুটি পরিলক্ষিত হয়, তার পর্যায় সারণী অনুযায়ী একটু ভর আগে পরে হয়ে গেছিল। তো যাই হোক, তো এরপরে হচ্ছে আহ, আচ্ছা, এরপরে আরো অনেক ইয়া এরকম চেঞ্জ আসছে। এখানে জাস্ট কিছু একদম স্পেসিফিক যেগুলো ইম্পর্টেন্ট ছিল ওগুলো এখানে তুলে ধরা হয়েছে। তো আচ্ছা, এরপর আসি হচ্ছে আমরা আধুনিক পর্যায় সারণীতে। তো এখন আধুনিক পর্যায় সারণীটা কি, আধুনিক পর্যায় সারণীটা হচ্ছে আমার এখানে বিজ্ঞানীরা যেটা প্রপোজ করছেন সেটা হচ্ছে মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলো পারমাণবিক সংখ্যার পর্যায়ক্রমে পরিবর্তিত হয়। মানে এতক্ষণ আমরা দেখে আসলাম পারমাণবিক ভর, বাট লাস্টে এসে বিজ্ঞানীরা একমত হইলেন যে আসলে পারমাণবিক
ভর না, পারমাণবিক সংখ্যা, ঠিক আছে, পর্যায়ক্রমে এই যে পারমাণবিক সংখ্যার সাথে পর্যায়ক্রমে পরিবর্তিত হয়, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার লাস্ট একদম আধুনিক, এখন আমাদের যে পর্যায় সারণীটা চলতেছে সেটাই জাস্ট এটার উপর বেস করে বানানো। আচ্ছা, তো এগুলো অনেক কিছু গেল। তো এখন আসি হচ্ছে আমরা একটা আহ, আচ্ছা, এতদূর পর্যন্ত কি সবাই বুঝছেন? কারো কোনো কোশ্চেন বা জি স্যার, কিছু জানার আছে? আচ্ছা, ঠিক আছে। তো তাহলে সামনে আগাই। তো সামনে আরো একটা, এখন হচ্ছে আমাকে একটা পরমাণুর একটা কাঠামো, এটা আপনারা আশা করি দেখে আসছেন, আম, মানে চ্যাপ্টার 3 যদি পড়ে থাকেন। তো এখানে হচ্ছে যেটা বুঝাইলো আচ্ছা, এটা কোন পরমাণু, আমাকে মৌলটার নাম বলতে পারবেন কেউ? এটা ম্যাগনেসিয়াম। হয় নাই। এর কিন্তু পারমাণবিক সংখ্যা অনেক কম, মাত্র 6। সো একটু গেস করে বলেন এটা কোন মৌল হইতে পারে। সরি সরি, এটা হচ্ছে কার্বন। রাইট, হ্যাঁ, এটা হচ্ছে আমার কার্বন। ভর সংখ্যা বলে ফেলছি। আমি ভর সংখ্যা মানে গুণে ফেলছি, তারপরে হচ্ছে ভর সংখ্যা অনুযায়ী পারমাণবিক ইয়া মানে পরমাণু বুঝছি, বলে ফেলছি। আপনি মেন্ডেলিভের মতো কাজ করছেন। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তো হ্যাঁ, এটা হচ্ছে কার্বন। কার্বনের হচ্ছে একটা জাস্ট দেয়া হলো, এটা কি কারণে দেওয়া হয়েছে আমরা একটু পরে দেখবো। আম, যে এই যে আমার 6টা ইলেকট্রন, 6টা প্রোটন আর 6টা নিউট্রন আছে। তো এই, তো এখন আমরা আসি আচ্ছা, আপনারা ইলেকট্রন বিন্যাস তো পারেন তাই না? জি স্যার, মোটামুটি। মোটামুটি। আচ্ছা, স্যার আমাকে, আচ্ছা একদম, এখানে আমি কয়েকটা মৌল দিছি ইলেকট্রন বিন্যাসটা বোঝানোর জন্য। ইলেকট্রন বিন্যাসটা, আচ্ছা, আপনি কি আউফবাউ নীতির নাম শুনছেন? জি স্যার। আউফবাউ নীতি, আচ্ছা, ওটা তো আমরা পরে যাচ্ছি। জাস্ট আমরা একটা নর্মাল ইলেকট্রন বিন্যাস করি, হ্যাঁ। সাপোজ কোন মৌলকে নিয়ে করবো, আপনারা বলেন আচ্ছা লিথিয়াম নিয়ে করি, খুবই ছোট যেটা। লিথিয়াম ইলেকট্রন বিন্যাসটা আমাকে কেউ বলেন তো, 1s to মুখে মুখে 2s, বলেন। 2s 1s2 2s 1। 1, রাইট। মানে লিথিয়ামের হচ্ছে আমার পারমাণবিক সংখ্যা 3, এজন্য আমার এভাবে হয়েছে। আচ্ছা, তো এখন অক্সিজেনেরটা কেউ বলেন তো আমাকে কাইন্ডলি। অক্সিজেনটা হচ্ছে 1s to 2s to 2p4। আচ্ছা, 2s2 2p4, আচ্ছা, 4 4 8, হ্যাঁ 8টা হয়েছে। তো আচ্ছা, কেউ একজন তাহলে আমাকে অ্যালুমিনিয়াম একটা বলেন। অ্যালুমিনিয়াম হচ্ছে, হ্যাঁ মনে পড়ছে, অ্যালুমিনিয়ামটা হচ্ছে 1s to 2s to 2p6, 3s to 3p1। আচ্ছা, 3 2s2 2p, কত ছিল, 6, হ্যাঁ। তারপরে 3s, 3s to রাইট, হ্যাঁ 3p1। 3p1, মানে আমার 13টা হচ্ছে না, 4 13, হ্যাঁ ঠিক আছে 13টা। তো হ্যাঁ, এটা জাস্ট আমি একটা ওভারভিউ দিয়ে ট্রাই করছি, কারণ সামনে আমরা পর্যায় সারণীর বিষয়গুলো আসলে এখানে দেখতে পারবো কিভাবে কি হবে। আচ্ছা, তো এখন আমরা যাই সামনে। আচ্ছা, এটা হচ্ছে আমার আউফবাউ নীতি, কিভাবে হচ্ছে আমার মেইনলি ইলেকট্রন বিন্যাসটা হয়। হ্যাঁ, আশা করি এটা আপনারা সবাই জানেন, কেউ কারো কি মানে এটাতে কোনো ডাউট আছে? স্যার আউফবাউ এর সূত্রটা একবার যদি বলতেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে, আচ্ছা, আমি আউফবাউ সূত্রে যাওয়ার আগে এখানে একটা জাস্ট দেই। কেউ আমাকে একটু কাইন্ডলি বলেন, এখানে যে ইলেকট্রন বিন্যাসটা দেয়া আছে নাইট্রোজেনের জন্য, এটা কি অ্যাকুরেট, রাইট নাকি ভুল? স্যার পি এর উপরে 3 হবে না? হ্যাঁ, রাইট, পি এর উপর 3 হবে। হ্যাঁ, পি এর উপর 3 হবে, কারণ কি আমার নাইট্রোজেনের প্রোটন সংখ্যা হচ্ছে 7, ঠিক আছে, মানে ইলেকট্রন সংখ্যা 7 আর কি। সো এই কারণে হচ্ছে 3। আচ্ছা, তো এখন আমরা আসি হচ্ছে আউফবাউ নীতির, আমি জাস্ট একটু ওভারভিউ করি। আচ্ছা, 1 মিনিট একটু কাইন্ডলি। আচ্ছা, সরি। হ্যাঁ, তো যেখানে ছিলাম, আউফবাউ নীতিটা আমরা একটু জাস্ট ওভারভিউ করি, এই যে এখানেই দেয়া আছে। মেইনলি আউফবাউ নীতিটা হচ্ছে জাস্ট দুইটার জিনিস উপর বেস করে বানানো। একটা হচ্ছে আমার এন, আরেকটা হচ্ছে আমার এল, ঠিক আছে। সূত্রটা হচ্ছে আমার n+l। হ্যাঁ, তো এখন এন এর ভ্যালু কি, এন এর ভ্যালু হচ্ছে আমার 1 2 3 এরকম ডট ডট যাবে, আর এল এর ভ্যালু হচ্ছে আমার 0 1 2 ডট ডট করে এরকম, ঠিক আছে। তো এখন এখানে একটা বিষয়, এল এর ভ্যালু যখন 0, হ্যাঁ, তখন আমরা তাকে কি বলি, উৎসীয় উপশক্তি স্তরের নামটা কি? এস, এস হ্যাঁ, উপশক্তি স্তর। এস উপশক্তি স্তর, ইয়েস রাইট। এস। আরেকটা হচ্ছে পি, তারপর একটা ডি, তারপরে এফ, এরকম করে চলবে, ঠিক আছে। এবং অনেক অজস্র উপশক্তি স্তর আছে, বাট আমরা এফ পর্যন্ত আর কি পড়বো। তো আচ্ছা, যাই হোক, তো হ্যাঁ, যেখানে ছিলাম, তো
তো এখন কথা হচ্ছে আমার, আমি যদি এন এর ভ্যালু দেখি, হ্যাঁ এন এর ভ্যালু যখন আমার 1, হ্যাঁ আর এল এর ভ্যালু যখন আমার 0, তখন কি হচ্ছে আমার এন প্লাস এল এর ভ্যালু কত হচ্ছে আমার, মানে সাপোজ 1s, 1s এর জন্য যদি হিসাব করি আমার আসছে 1 প্লাস 0 মানে 1, 2s এর জন্য হিসাব করলে আসলাম 2 প্লাস 0 মানে 2, আর 2p যদি হিসাব করি তাহলে হচ্ছে কত 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু 3, দেন হচ্ছে আমার 3s। ও এখানে আরেকটা বিষয়, এন এর ভ্যালু আমার যত, ওখানে এল ও ততটা হবে, ঠিক আছে, এন এর ভ্যালু যত এল তত হবে, মানে এন এর ভ্যালু হচ্ছে আমার 1, তাহলে এল এর সংখ্যা এখানে কয়টা হবে, একটা হবে। এন এর ভ্যালু 2, তার মানে এল এর ভ্যালু কয়টা, দুইটা হবে, মানে এস আর পি হবে, ডি হবে না। এখন কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে, কোশ্চেনে যদি এটা আসে যে কেন 2 নম্বরের কক্ষপথে ডি আর এফ হয় না, আমাকে বলতে পারবেন তখন আনসারটা? ইলেকট্রন থাকে না। না না না, আমি কি কোশ্চেন বুঝতে পারছি যে এই যে আমার এই যে এন এর ভ্যালু যখন 4 হচ্ছে তখন আমার ডিও থাকতেছে এফও থাকতেছে, বাট এখানে কেন আমার ডি আর এফ থাকতেছে না, কেউ আমাকে বলেন তাইলে, আমি মাত্রই বুঝি। কারণ n এর ভ্যালু যেহেতু 2, l এর ভ্যালুও তো 2 হবে। এইজন্য এখানে দুই হবে। s আর p থাকবে, d আর f হবে না। রাইট, হ্যাঁ, তো আমার এন এর ভ্যালু যেহেতু 2, তাহলে আমার এল এর দুইটা ভ্যালুই কাউন্ট হবে, একটা হচ্ছে 0 একটা হচ্ছে 1, ঠিক আছে। তো আমি এই জন্যই 0 আর 1 হচ্ছে, আর যেহেতু 0 আর 1 মানে এস আর পি হচ্ছে, তো এখানে ডি আর এফ আসার কোনো প্রশ্নই আসে না। তো আমি আরেকবার দেখি 3 এর সমান কি হচ্ছে, 3 প্লাস 0 ইজ ইকুয়াল টু 3। হ্যাঁ, তো আচ্ছা এরকম করে করে আমার আমি 3p টাও দেখি, 3p হচ্ছে আমার 3 প্লাস 1 ইজ ইকুয়াল টু 4, এন্ড দেন 3d হচ্ছে আমার 3 প্লাস 2 ইজ ইকুয়াল টু 5, 4 হচ্ছে আমার 4 প্লাস 0 ইজ ইকুয়াল টু 4। আচ্ছা, তো আমি যদি যাই তা আমার শুরুতে কোথায় যাবে, আগে 1s এ যাবে, হ্যাঁ যেহেতু 1s এর শক্তি সবচেয়ে ছোট, তারপর 2s, 2 এর কারণে 2s এর পরে কোথায় যাবে 2p তে, তারপর 2p থেকে 3s এ। এই যে আমি দেখি এখানে আমি কিন্তু ভ্যালুগুলো লিখছি, হ্যাঁ কোন শক্তি স্তরের ভ্যালু কত, মানে মান কত, সো ওই অনুযায়ী হচ্ছে আমার জাস্ট আইটারেট হইতে থাকবে একটা একটা। বাট এখন এখানে আমাকে একজন কেউ বলেন তো, কেন 3p এর পরে 4s এ গেছে, আশা করি এটা পড়ে আসছেন, কেন 3d তে ডিরেক্ট যায় না 3p এর পরে? ওই যে আউফবাউ নীতি অনুসারে n প্লাস l এর মান যেখানে বেশি হবে সেটা পরে যাবে না। সেটা পরে যাবে, রাইট, হ্যাঁ। So, এই যে আমি এখানে বের করছি আউটবাউন্ড নীতি অনুসারে 3d এর ভ্যালু 5 আর 4s এর ভ্যালু 4, এই কারণে আমার আগে 4 এ গেছে তারপরে 3d তে আসছে। তো এটা হচ্ছে জাস্ট আমার আউটবাউন্ড নীতির একটা ওভারভিউ দিলাম, কারণ আমরা যখন ইলেকট্রন বিন্যাস সামনে করবো জিনিসগুলো আরো তখন স্মুথলি বোঝা যাবে। তো যাই হোক, সামনের দিকে যাই। আচ্ছা, আচ্ছা আপনারা কি পর্যায়ে বের করতে পারেন কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে? জি স্যার। সবাই পারেন? একটু রেসপন্স করেন অন্যরা, আমি জাস্ট কয়েকজনকে দেখতে পারতেছি। আপনি একটু সবাই রেসপন্স করেন, হ্যাঁ তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কতদূর বুঝতেছেন, ওই অনুযায়ী আর কি আগাইতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তো আমি আশা করি আপনারা পারেন, তাও আমি একবার দেখাই দিচ্ছি পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করার জন্য। সাপোজ আমরা যে আগে করছি ওখান থেকে দেখে, সাপোজ আমরা এই যে লিথিয়ামের জন্য করছিলাম, সো লিথিয়ামের পর্যায়ে কত হবে কাউকে বলো তো? 2। 2, হ্যাঁ। আচ্ছা, কেন 2 হয়েছে? কারণ হচ্ছে ওই যে 1:2:2 আছে, তাও শেষের ইয়াতে 2 আছে, এই জন্য এটা 2 হবে। রাইট, না এটা আসলে আনসার এভাবে না, মানে আপনার কনসেপ্ট ঠিক আছে, বাট মেইন আনসারটা হচ্ছে আমার যে ইলেকট্রন বিন্যাস আমি করব সেখানে আমার সর্বোচ্চ স্তর যত, ঠিক আছে, আমাকে দেখতে হবে সর্বোচ্চ স্তর কত, সর্বোচ্চ স্তর যত ততই হবে আমার এখানে কাইন্ড অফ যে এর কি বলে পর্যায়, ঠিক আছে। সাপোজ আমি যে একটা একটা মৌল দেখলাম যে 3p6, তারপরে মনে করেন যে 4s2, তারপরে 3d কত, 3d সাপোজ হলাম যে 9, হ্যাঁ তো এই যে এই যে যৌগটা, মানে এই যে মৌলটা, হ্যাঁ সরি 9 না 8 হবে, তো এই যে মৌলটা এটার পর্যায় কত হবে আমাকে বলেন তো? 4 হবে। 4 হবে, কারণ এটা হাইস্ট, ঠিক আছে। 3d-র আমার মান অনেক বেশি, 4s থেকে 3d-র মান বেশি, রাইট, কিন্তু আমাকে দেখতে হবে যে কোন সংখ্যাটা হচ্ছে আমার মানে মানে হাইস্ট, মানে এন এর ভ্যালু সবচেয়ে বেশি করছে, ঠিক আছে। আমাকে জাস্ট একটা জিনিস দেখতে হবে তাহলে কি, যে এন, এন সমান কত, এন এর ভ্যালু যত হবে ওইটাই হবে হচ্ছে আমার পর্যায় সংখ্যা, ঠিক আছে। সো এবারে যাই, তো আমাকে এখানে জাস্ট কয়টা কোশ্চেন দিছে যে আম, 3টা 4টা মৌলের জন্য আমরা দেখে আসছি লিথিয়াম আর অক্সিজেন। কেউ আমাকে তাহলে বলেন তো ক্লোরিনের পর্যায় কত হবে?
স্যার ফ্লোরিন বলছেন নাকি ক্লোরিন বলছেন? ক্লোরিন, ক্লোরিন। তো যাই হোক, ক্লোরিনেরটা বলেন, কেউ একজন বলেন ক্লোরিনের পর্যায়ে কত হবে? 3 হবে। 3 হবে। 3 হবে। কিভাবে? কারণ আমার লাস্টে CH2 3P কত? 5। 5। তো আমার লাস্ট, এরপর আর ইলেকট্রন যাবে না, লাস্ট ইলেকট্রন আমার সর্বোচ্চ, মানে এন হলো আমার হাইস্ট কত? 3। তো এই কারণেই, তো আমার এন হলো হাইস্ট যেটা, ওটাই হবে সবসময় আমার পর্যায় নাম্বার, ঠিক আছে? তো এই কারণে আমার ক্লোরিনের পর্যায়ের ভ্যালু হচ্ছে 3। আচ্ছা, তারপর যাই সামনে। এখন তো আমরা পর্যায় বের করছি, হ্যাঁ। আচ্ছা, এখানে আরেকটা বিষয় যেটা আমি মিস করে গেছি। আচ্ছা, এটা তো আমার পর্যায় সারণী। কেউ একজন আমাকে বলেন এখানে গ্রুপ বলতে কোনগুলাকে বোঝানো হচ্ছে আর পর্যায় বলতে কোনগুলাকে বোঝানো হচ্ছে? আপনি ছাড়া, মানে এই যে রেসপন্স করতেছেন আপনি ছাড়া অন্য একজন বলেন। স্যার কতটা আবার বলুন। আচ্ছা, আমি আজ করছি যে এই যে আমার, এটা কি আমার পর্যায় সারণী? তো পর্যায় সারণীর কলামও আছে, আর এই যে আমি দেখাই, এটাকে হচ্ছে কলাম বলতেছি, আর এদিকে যেগুলো আছে এগুলোকে আমরা রো বলতেছি। তো আমাকে একটু কাইন্ডলি বলেন এখানে পর্যায় কোনটা আর গ্রুপ কোনটা? হ্যাঁ, এটা একটু জাস্ট আমাকে বলেন। গুরু বলো স্যার নিচেরটি। গ্রুপ বুঝি নাই, গ্রুপ এই যে এটা, মানে গুরু। মানে এইগুলা উপর থেকে নিচে যেগুলা গেছে, তাই তো? হ্যাঁ আচ্ছা, আর পর্যায় তাহলে বাম পাশের থেকে ডান পাশে যেগুলো গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, রাইট। তো এটাই হচ্ছে আমি জানতে চাচ্ছিলাম এই কারণে, কারণ আমি আসলে আমার বের করার উদ্দেশ্য যেটা আমার হচ্ছে পর্যায় আর গ্রুপ বের করতে হবে, ওইটাই আমি হচ্ছে সামনে দেখবো। তো যেটা বুঝলাম যে আমার বাম দিক থেকে যেগুলো আসতেছে সেগুলো হচ্ছে আমার মানে পর্যায়, আর উপর থেকে যেগুলা মানে কলাম যেগুলো, হ্যাঁ, আমরা এইভাবে না, আমরা একটু সুন্দরভাবে বলবো যে কলাম, কলামকে বলবো হচ্ছে আমরা গ্রুপ। আর রো, হ্যাঁ, রো বা সারি, সারি ওকে, ওইটাকে আমরা কি বলবো? যে আহ পর্যায়। আচ্ছা, তো এটা গেল। আমরা আবার নিচের দিকে যাই যেখানে ছিলাম। তো আচ্ছা, হ্যাঁ, আহ, আচ্ছা, তো এখন আমাদের গেল, মানে যতদূর আমরা ছিলাম ওটা গেল, এই পর্যায়টা গেল। এখন আসি আমরা গ্রুপে। তো গ্রুপের ক্ষেত্রে এখন একটা বিষয়, আহ সাপোজ আমি চিন্তা করি যে আমাকে একটা সংখ্যা দিল, একটা মৌল দিল যে সোডিয়াম, সোডিয়াম না, কোনটা দেখা যায়, লিথিয়াম ধরি, হ্যাঁ, ওটা ছোট আছে। লিথিয়ামের আমার পারমাণবিক সংখ্যা কত? 3, তাই না? তো পারমাণবিক সংখ্যা যদি 3 হয় তাহলে আমার 1s2 2s1, তো এটার গ্রুপ নাম্বার কত হবে কেউ আমাকে বলতে পারবেন? স্যার আমি কি বলবো? আচ্ছা, অন্য কেউ বলেন দেখি। আপনি তাহলে একটু পরে বলেন, একটু ওয়েট করেন। এটার পর্যায় স্যার গ্রুপ গ্রুপ দুইটাই বলেন 1। আমাকে। হ্যাঁ, আর পর্যায়? 2। পর্যায়, পর্যায়ে জানতে চাইছি। হ্যাঁ হ্যাঁ, পর্যায়টা বলেন, এটার পর্যায় কত হবে লিথিয়ামের? আচ্ছা, আমি আবার বলতেছি, পর্যায় মানে হচ্ছে আমার সর্বশেষ, এই যে এন এর সরি, এন এর সর্বোচ্চ ভ্যালু কত? আমি দেখতে পাচ্ছি এখানে এন এর ভ্যালু হচ্ছে একবার 1, এখানে এন এর ভ্যালু হচ্ছে একবার 2। তার মানে আমার এখানে এন এর সর্বোচ্চ ভ্যালুটা কত বলেন তো? কে একটু বলেন, 1 বড় না 2 বড়, কে একটু বলেন। 2 বড় স্যার। 2 বড়, তার মানে কি পর্যায় কত হবে? ঠিক আছে, বুঝা গেছে? পর্যায়ে আমার 2 হবে। জাস্ট আমি দেখবো যে কোন সংখ্যাটার মানে বড়, এই যে এস পি এগুলোর সাথে যে 1 2 3 4 লিখতেছি, আমার দেখতে হবে যে কোন সংখ্যাটা বড়। যেটা সবচেয়ে বড় আমার ওটার পর্যায় হবে হচ্ছে ওইটা। আর এরপর আসি হচ্ছে এটা গ্রুপ কত, কেউ বলেন তো তাহলে। একজন বলছে, আপনি ছাড়া অন্য কেউ একজন বলেন দেখি গ্রুপ কত। আচ্ছা, সমস্যা নেই, কেউ না পারলে আমি বলে দিচ্ছি গ্রুপটা কত। গ্রুপটা হচ্ছে মেইনলি আমরা কিভাবে নির্ণয় করি, মেইনলি গ্রুপ মানে হচ্ছে আমার সর্বশেষ, হ্যাঁ, একটু বুঝার চেষ্টা করেন, কেউ না বুঝলে বলেন। এখানে কিন্তু এমন না যে মানে ফর্মালিটি যে বুঝতেছি না, লজ্জা লাগতেছে জিজ্ঞেস করবো, কোনো সমস্যা না, আমি এখানে বড় ভাই। আপনারা যেটাই না বোঝেন আমার একদম জিজ্ঞেস করেন, একদম যদি ফার্স্ট একদম শুরুতে পড়ানোর সময় যেটা যেটা দিয়ে শুরু করছিলাম ওইটাও যদি না বুঝেন আমাকে বললেন, কোনো সমস্যা না, আমি দরকার হলে 10 বার জিজ্ঞেস করলে 10 বার বুঝাই দিব, আমার তাতে প্যারা নেই। আচ্ছা, তো আমি কি বলতেছিলাম, সর্বশেষ শক্তি স্তর, হ্যাঁ, সর্বশেষ শক্তি স্তরে যতগুলা ইলেকট্রন, ওটাকে আমি বলতে হচ্ছে গ্রুপ নাম্বার, হ্যাঁ, গ্রুপ নাম্বার। এখন এখানে সর্বশেষ শক্তি স্তর কত? 2। পর্যায় কত? 2, মানে সর্বশেষ শক্তি স্তর 2 ছিল। তো 2 নাম্বার শক্তি স্তরে আমার এখানে, আচ্ছা, আমি ওই মেইন নিয়ম আমি পরে আসতেছি, জাস্ট আপাতত এটা মাথায় রাখেন যে সর্বশেষ শক্তি স্তরে যতগুলা ইলেকট্রন তার গ্রুপ নাম্বারও তত।
ঠিক আছে, এখন এখানে আমার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা কেউ বলেন? একটা। একটা, তার মানে আমার গ্রুপ নাম্বার কত হচ্ছে? এক। এক হচ্ছে। আচ্ছা, তো এখন তাইলে আমরা একটু মিলাই নেই সাথে। আচ্ছা, আমরা একটা পিরিয়ডিক টেবিল সাথে রাখি। আচ্ছা, এখানে দরকার নেই। আমরা জাস্ট একটা পিরিয়ডিক টেবিল আমাদের সামনে রাখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আর কি। হ্যাঁ, আচ্ছা। তো তো আমরা যেটা বলতেছিলাম যে আমার লিথিয়ামের পর্যায় হচ্ছে 2 আর গ্রুপ নাম্বার হচ্ছে 1। কারণ কি, সর্বশেষ শক্তি স্তরে আমার যতগুলা ইলেকট্রন ততগুলা, মানে তত হবে তার গ্রুপ নাম্বার, তত হবে তার গ্রুপ নাম্বার। সো এই কারণে আমরা বলতেছি যে লিথিয়ামের পর্যায় 2 আর গ্রুপ 1। এই যে আমরা দেখি লিথিয়াম, লিথিয়াম কত, 1 2, রো 2 নাম্বার। হ্যাঁ, লিথিয়ামের রো 2 নাম্বার। আর গ্রুপ কত, গ্রুপ হচ্ছে 1। এই যে উপর থেকে ধরলে 1, তারপর 2 3 4, হ্যাঁ, এরকম করে আর কি। এই যে আমরা এই ছবিটা দেখি, এই ছবিটা দেখে আরো ক্লিয়ারলি বুঝা যাবে। এই যে লিথিয়ামের পর্যায় হচ্ছে 2, আর এই যে লিথিয়ামের পর্যায় হচ্ছে আমার 2 আর গ্রুপ হচ্ছে আমার 1। ঠিক আছে, তো এখানেও সেম জিনিসটাই বলছি। এখন এখানে একটা বিষয়, এখন আমি কি বললাম যে সর্বশেষ শক্তি স্তরে যতগুলা ইলেকট্রন থাকবে তার গ্রুপ নাম্বার আমি তাকে সেটাই বলবো। তো এখন মনে করেন আমি একটা সংখ্যা, একটা মৌল নিলাম যে অক্সিজেন। অক্সিজেনের প্রোটন সংখ্যা কত? 8। 8, রাইট। তো তাইলে হচ্ছে আমার 1s2 2s2 2p, আচ্ছা আচ্ছা, আর এখানে হচ্ছে 4। আচ্ছা, এবার আমাকে বলেন অক্সিজেনের পর্যায় সংখ্যা কত আর গ্রুপ সংখ্যা কত? আহ, পর্যায় সংখ্যা পর্যায় সংখ্যা হচ্ছে 2 আর হচ্ছে আচ্ছা গ্রুপ সংখ্যা হচ্ছে 16। আচ্ছা, উনি বলছেন যে গ্রুপ নাম্বার 16। এখন আমি, অন্য যারা ক্লাস করতেছেন আপনাদের একটু মাথায় ভেবা জায়গা লাগতে পারে যে আমি মাত্র বললাম যে লাস্ট কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে মানে তার গ্রুপ সংখ্যা তত হবে। বাট এখানে আমার দেখা যাচ্ছে কি, আমার লাস্ট কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে, এই যে 2টা আর 4টা, তাহলে আমার যোগ করলে কত হচ্ছে, যোগ করলে হচ্ছে আমার 6। ঠিক আছে, এখন 2 আর 4 যোগ করলে হচ্ছে 6, কিন্তু আমার আমি গ্রুপ নাম্বার লিখছি হচ্ছে 16। মানে আমার কথা অনুযায়ী হওয়ার কথা ছিল গ্রুপ নাম্বার 6। হ্যাঁ, তো আমরা যদি একটু পর্যায় সারণীটা দেখি, এই যে পর্যায় সারণীটা যদি আমরা একটু দেখি, এই যে 6 নাম্বার, হ্যাঁ 6 নাম্বারে কি কোথাও মানে এই যে পর্যায় 2 আর 16, পর্যায় 2, সরি পর্যায় 2 আর গ্রুপ নাম্বার হচ্ছে 6। দেখি আমরা পর্যায় 2 এ তো 6 নাম্বার কোনো গ্রুপই নেই, বাট 16তে যদি যাই আমরা, এই যে 16তে গেলে আমরা অক্সিজেনকে পাবো, 2 এর জন্য অক্সিজেনকে পাবো। তো এখন প্রশ্ন হচ্ছে এই তারতম্যটা কেন হচ্ছে? এই তারতম্যটা হওয়ার একটাই কারণ, এখানে একটা ভিন্ন নিয়ম আছে। এই যে দেখ, আমি দেখি যে মোলের গ্রুপ নির্ণয় নিয়ম 1, হ্যাঁ, এখানে নিয়ম 1, এখানে নিয়ম 2। হ্যাঁ, আমি ফার্স্টে যে কথাটা বলছিলাম ওইটা নিয়ম 1-এর ক্ষেত্রে সঠিক, ওটা নিয়ে টেনশন নেই। কিন্তু নিয়ম 2-তে কি হবে, আমাকে দেখতে হবে শেষ ইলেকট্রনটা কোন কক্ষপথে ঢুকছে। আমরা জাস্ট একটু চিন্তা করি, অক্সিজেনের 2টা ইলেকট্রন শুরুতে কোথায় ঢুকছে? শুরুতে ঢুকছে এই যে 1s2 তে। এই যে আমি জাস্ট দেখি, আচ্ছা এখানে ডিটেলসটা বলে নাই, এখানে জাস্ট বলে দিতে যে এসও পি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করলে। বিষয়টা আসলে এরকম না। বিষয়টা আমাকে দেখতে হবে যে শেষ ইলেকট্রন কোথায় ঢুকছে, ওটার উপর বেস করে হচ্ছে আমার 3টা নিয়ম। হ্যাঁ, তো মেইনলি আমার এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আমার আগে 1s এ ঢুকছে, তারপরে ঢুকছে 2s এ, তারপরে ঢুকছে 2p তে। তো এখন 2s এ যদি শেষ ইলেকট্রনটা ঢুকে, যেমন লিথিয়ামে 2s এ লাস্ট ইলেকট্রনটা ঢুকছিল মানে এস কক্ষপথে। ঠিক আছে, সো এখন আমাকে এটা দেখতে হবে লাস্ট যেই অরবিটালে ঢুকছে মানে উপশক্তি স্তরে ঢুকছে, সেটার উপর বেস করে আমার 3টা নিয়ম খাটবে। ফার্স্ট নিয়ম হচ্ছে, যদি এস এ ঢুকে, আমি একটু সাইডে লিখে দিই, যদি আমার এস এ ঢুকে তাহলে কি হবে, তাহলে আমার যেটা আছে সেটাই হবে, মানে যা আছে তা, যা আছে তা। আর যদি আমার লাস্ট পিতে ঢুকে, এই যে যেমন এখানে এখানে আমার লাস্ট পিতে ঢুকছে, তাহলে কি হবে, তাইলে হবে হচ্ছে এস এ যত আছে প্লাস পিতে যত আছে প্লাস 10। আমার কথা কি বুঝে গেছে? জি এই যে স্যার। আমি দেখি এস এ কত আছে, 2 আছে, আর পিতে আছে 4, তার মানে 4 এ 2 এ যোগ করলে কত হচ্ছে, 6 হচ্ছে। 6 প্লাস 10 মানে 16, এই জন্য আমার এখানে গ্রুপ নাম্বার হচ্ছে 16।
আচ্ছা, এখন 3 নাম্বার আরেকটা নিয়ম আছে, ওটা আমরা পরে আসতেছি। হ্যাঁ, সো এখানে আরো একটা আমরা এক্সাম্পল দেখি। সাপোজ সালফারের দেখি। হ্যাঁ, সালফারের অক্সিজেন আচ্ছা সালফার না, নাইট্রোজেন দেখি। তো নাইট্রোজেনে কি আমার, একটু আগে আমরা দেখছিলাম নাইট্রোজেন, আবার দেখি 1s2 2s2 2p3। তাহলে আমার যদি আচ্ছা, এখানে কেউ একজন বলেন এটার গ্রুপ নাম্বার কত হবে, যে যিনি আনসার দেন আপনি ছাড়া অন্য যে কোনো একজন বলেন এটার গ্রুপ নাম্বার কত হবে আর পর্যায় নাম্বার কত হবে। গ্রুপ নাম্বার হলো হ্যাঁ, একটু একটু ক্লিয়ারলি বলেন। গ্রুপ নাম্বার হলো 3 আচ্ছা, আর পর্যায় নাম্বার কত? আর প্রয়োজন নাম্বার হলো 2। হ্যাঁ, আপনার পর্যায় নাম্বারটা ঠিক আছে, বাট গ্রুপ নাম্বার কিন্তু 3 না, কথাটা ভুল। দেখেন এখানে আপনি যিনি আনসার দিচ্ছেন আপনি একটু দেখেন এখানে লাস্ট ইলেকট্রনটা কোন কক্ষপথে ঢুকছে নাইট্রোজেনের, আমাকে একটু জাস্ট বলেন তো, এস এ ঢুকছে না পিতে ঢুকছে? পিতে পিতে ঢুকছে। তো এখন আমি কি বলছি, নিয়ম কিন্তু দুইটা, আমাকে দেখতে হবে লাস্ট কোথায় ঢুকছে। লাস্ট যদি এস এ ঢুকে, এস এ ঢুকলে এস এর যত ভ্যালু ওইটাই বসাই দিব আমি। যেমন আপনি এখন বলতেছেন যে পি এর মধ্যে 3 আছে, হ্যাঁ, সো আপনি যেটা পি তে আছে সেটাই বলে দিচ্ছেন আমাকে যে এখানে পি, পি এর ভ্যালু 3, সো এই জন্য স্যার এটা 3 হবে না, এটা কিন্তু এস এর জন্য। বাট যদি পি তে ঢুকে, যদি লাস্ট ইলেকট্রনটা পি তে ঢুকে, তাইলে আমার দেখতে হবে যে পি তে কত আছে প্লাস এস এ কত আছে প্লাস 10। আর কথা কি ক্লিয়ার? জি বুঝতে জি পারছেন? তাহলে বলেন তো এখানে কত হবে হ্যাঁ, গ্রুপ নাম্বার এই মৌলের জন্য? গ্রুপ নাম্বার হবে 2। না না না, এই ভুল করতেছেন, না না আমি আবার বলি, এস এর ভ্যালু কত দেখেন তো, এস এর উপরে কত আছে লাস্ট কক্ষপথে, এই এস না কিন্তু লাস্ট কক্ষপথে। হ্যাঁ, এস এর ভ্যালু কত? 2 পি এর উপরে কত আছে? 3 তাহলে আমার কত হবে, এস প্লাস পি প্লাস 10, তাহলে আমার কত আসতেছে এটার জন্য বলেন? 3 দিয়ে যোগ করলে 5, আর 5 আর 10 যোগ করলে 5 10 15। 15। তার মানে আমার আনসার হবে এখানে কি 15। ঠিক আছে, তার মানে আমার নাইট্রোজেনের পর্যায় 2 আর গ্রুপ হচ্ছে 15 বা 15। হ্যাঁ, আমরা একটু জাস্ট এটা দেখি। আচ্ছা, এখানে তো অনেক ভাবে লেখা, এই যে দেখেন নাইট্রোজেন 15 নম্বর গ্রুপে, ঠিক আছে, এই যে 15 নম্বর গ্রুপে, আর এটা কি 2 নাম্বার, এই যে 1 2 2 নাম্বারটাতে। আচ্ছা ঠিক আছে, এটা জাস্ট আমি একটা দিলাম। এবার আমরা 3 নাম্বার নিয়মে যাই। হ্যাঁ, 3 নাম্বার নিয়মটা হচ্ছে আরো ইন্টারেস্টিং। আপনারা কি ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস কি করে দেখাইতে পারবেন আমাকে? বলেন আমাকে, আমি জাস্ট লিখি। হ্যাঁ স্যার আমি পারবো। হ্যাঁ হ্যাঁ বলেন। 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3s2 3p6 তারপরে 4s সরি 3p6 3p, হ্যাঁ ঠিক 3p6 আছে। সরি স্যার আমি হুম হুম আবার বলতেছি হুম হুম 4s2। বলেন বলেন। 4s2 না লাস্টে? জি আচ্ছা, স্যার। এটা আমরা একটু পরে দেখতেছি। এবার আমাকে হচ্ছে আচ্ছা এখানে একটা দিচ্ছে ফেরাস। হ্যাঁ, ফেরাসেরটা দেখি। আচ্ছা, ক্রোমিয়াম একটা দেখি আমরা। ক্রোমিয়াম হচ্ছে কত, 24 না? মেবি 24, আমি ভুল হলে আমাকে কারেক্ট করে দিবেন। আচ্ছা 1s2 2s2, আচ্ছা আপনি বলেন তারপরে কি হবে ক্রোমিয়ামে? 1s2 2s2 2p6 3s2 3p6 তারপর হচ্ছে 3d4 4s2। 3d4 4s2। আচ্ছা এইটা ঠিক আছে, আপনি বলছেন ঠিক আছে, বাট মাঝে মাঝে ভুল হইতে পারে। আগে 4s2 টা বলে ফেলবেন, তারপর 3d তে যত থাকে ওটা বসাই দিবেন, ঠিক আছে? কেউ যদি না বুঝিয়া এখানে মানে কিভাবে ইলেকট্রন বিন্যাসটা হইলো, আপনাদের যখন চ্যাপ্টার 3 তে দেখানো হবে তখন ওটা আমি ফুললি ক্লিয়ার করে দেবো আরেকবার, যে কিভাবে জিনিসটা হয়েছে। হ্যাঁ, আপনারা জাস্ট বুঝার চেষ্টা করেন যে আমি এখানে কি করতে যাচ্ছি। আচ্ছা, এখানে কেউ একজন আমাকে বলেন যে ক্যালসিয়ামের পর্যায়, সরি, ক্যালসিয়ামের পর্যায়ের গ্রুপ কত হবে আর ক্রোমিয়ামের পর্যায়ের গ্রুপ কত হবে, কেউ আমাকে একদম বলেন তো, কিভাবে করবো আমরা সেটা একটু বলে দিন। বলি স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন, ফার্স্টে ক্যালসিয়ামেরটা বলেন। আচ্ছা আচ্ছা, এক মিনিট এক মিনিট, ক্যালসিয়ামের আপনি আপনি বলেন না, ওই একটু আগে যে রেসপন্স করছিল এক ভাই, আপনি কি আমার কথা শুনতেছেন? হ্যাঁ, হ্যাঁ আপনারটা হ্যাঁ আমি পরে শুনবো। হ্যাঁ জি, আপনি বলেন তাইলে যে নিয়ম এক ক্যালসিয়ামের নিয়ম অনুসারে। পর্যায় আর গ্রুপটা বলেন, আপনি আগে বলেন তারপরে আমি উনারটা শুনবো, যে দেখি বলেন এখানে পর্যায় কত হবে আর গ্রুপ কত হবে ক্যালসিয়ামের। জাস্ট আমি আপনাকে নোট করেছি, লাস্ট ইলেকট্রন ঢুকছে 4s এ। হ্যাঁ, সো এবার আমাকে বলেন। স্যার পারি না। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, তাহলে যে পারেন সেই বলেন আমাকে, তাহলে আশা করি বুঝে যাবেন। স্যার ক্যালসিয়ামের হচ্ছে পর্যায় হচ্ছে 4 আর গ্রুপ হচ্ছে 2। রাইট। এখন এটা কি কারণে হইলো, যিনি বুঝেন না আমি আবার আপনাকে বলে দেই। কারণ আমার লাস্ট ইলেকট্রন কোথায় রয়েছে, আমি তো বারবার বলতেছি যে এন এর ভ্যালু যেটা সবচেয়ে বেশি, দেখেন এন এর ভ্যালু এখানে 4, এখানে 3, এখানে 3, এখানে 2, এখানে 2, এখানে 1। আমাকে দেখতে হবে সবচেয়ে বড় ভ্যালু কোনটা এন এর। এন এর সবচেয়ে বড় ভ্যালু হচ্ছে 4। তারপর আমার চোখ বন্ধ করে পর্যায় সারণীতে, সরি পর্যায়ের ভ্যালুটা আমার 4 হবে, একদম চোখ বন্ধ করে। আবার আরেকটা হিসাব,
যখন আমার গ্রুপ বের করতে হবে, আমাকে দেখতে হবে লাস্ট ইলেকট্রনটা কোথায় ঢুকছে। লাস্ট ইলেকট্রন ঢুকছে আমার 4s এ, ঠিক আছে। সো মানে কোথায়, এস এ ঢুকছে। আর আমরা জানি কি, যদি এস এ ঢুকে তার মানে যতটা ইলেকট্রন আছে এস এ সেটাই আমার বসে যাবে। আচ্ছা আচ্ছা, সময়ের লাস্টের দিকে, আমি বেশিক্ষণ টাইম নিব না, আমি জাস্ট এই 3 নাম্বার নিয়মটা শেষ করে দিচ্ছি। আচ্ছা, আমরা শেষের দিকে আসছি বলতে গেলে। যাই হোক, তো আমাকে কে এখন বলেন যে ক্রোমিয়ামের কত হবে। আচ্ছা, ক্রোমিয়ামের কত হবে আমি আগে বল শুনবো না, আগে আমি বলে দেই জাস্ট ক্রোমিয়ামের এটা কি হবে। যে দেখেন, ক্রোমিয়ামের লাস্ট ইলেকট্রন কোন অরবিটাল ঢুকছে এটা বলেন তো কেউ আমাকে। এস অরবিটালে ঢুকছে। লাস্ট ইলেকট্রন জি স্যার। একটু চিন্তা করে বলেন তো। ওই যে ডি অরবিটালে আর কি। আমি জাস্ট মানে আউলিয়ে যাই যখন 4s টা সামনে আসে এবং ডি টা পরে যায়, তখন আমি আউলিয়ে যাই। এই জন্য হ্যাঁ, আমি এই সবসময় কি এই জন্যই- হ্যাঁ বুঝছি, আমি এই জন্যই কোশ্চেনটা আস্ক করছি, কারণ এটা কিন্তু খুব কনফিউজিং। দেখে মনে হচ্ছে ফোর এস আমার মানে সবার লাস্টে ঢুকছে, কিন্তু আমরা জানি কি আউফবাউ নীতি আমরা শুরুতে দেখে আসছি। হ্যাঁ, আমি একবার যাই আউফবাউ নীতিতে। এই যে আউফবাউ নীতিতে আমরা দেখি আগে কিন্তু 4s এ ঢুকবে, তারপরে আমার 3d তে যাবে। ঠিক আছে, এটা কিন্তু সবাই ভুল করবেন, আমি আবার বলতেছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আগে 4s এ ঢুকবে, তারপরে যাবে আমার 3d তে। তো আমার লাস্ট ইলেকট্রন কোন কক্ষপথে ঢুকতেছে তাহলে, ক্রোমিয়ামের ডি অরবিটালে। ডি অরবিটালে, রাইট। সো আমার এখানে এখানে আমাকে গ্রুপ নির্বাচন করতে হবে এটার উপর বেস করে, কিন্তু এটার পর্যায়ে কত হবে কেউ বলেন তো। এটার পর্যায় হবে 4। 4 হবে, কারণ কি আমি বলছি যে এন এর হলো হাইস্ট যত। সো আমার যখন পর্যায় বের করতে হবে ইলেকট্রন লাস্ট কক্ষপথ কোনটা ওইটা আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় হচ্ছে এন এর ভ্যালু হাইস্ট কোনটাতে। এন এর ভ্যালু হাইস্ট হচ্ছে এটাতে, মানে 4। তো আমার চোখ বন্ধ করে এখানে 4 বসে যাবে। আর এখন গ্রুপ যদি আমি বের করতে চাই, এখন ডি এর ক্ষেত্রে কি নিয়ম আমরা একটু দেখি। হ্যাঁ, এই যে 3 নাম্বার নিয়ম, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে এবং আগের প্রধান শক্তি স্তরে যদি ডি অরবিটাল থাকে, তবে এস অরবিটাল ও ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করলে গ্রুপ নাম্বার পাওয়া যায়। মানে কি, আমার যদি আমার ডি তে ঢুকে, তার মানে কি আমার যেই লাস্ট ডি তে ঢুকছে ওই ডি আর তার পরের 4s, এই দুটার যোগফল কত তাইলে হবে বলেন তো। 6। 6, রাইট। এই যে আমার এটা সবসময় মাথায় রাখবেন যে আমার লাস্ট ইলেকট্রন কোথায় ঢুকতেছে, আমি দুইটা জিনিস দেখবো। 1 নাম্বার, এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু কত, এটা আমার কি জন্য, পর্যায়ের জন্য, ঠিক আছে। আর 2 নাম্বার, লাস্ট কোথায় ইলেকট্রন ঢুকছে, ঠিক আছে, লাস্ট কোথায় ইলেকট্রন ঢুকছে এটা আমাকে হিসাব করতে হবে। সো আমরা তাহলে 3 নাম্বার নিয়মটা লিখে ফেলি, যে এই যে 3 নাম্বার নিয়ম, যে আমার যদি ডি তে ঢুকে তাহলে কি হবে, ওই ডি প্লাস তার পরের যে এসটা আছে তাদের যোগফল। মানে আমার 3টা নিয়ম শেষ, ঠিক আছে। ফার্স্ট নিয়মটা কি ছিল, যদি আমার ইলেকট্রন লাস্ট কক্ষপথে যদি আমার এস থাকে, হ্যাঁ, যেমন এই যে লিথিয়ামের ক্ষেত্রে লাস্ট কোনটা ছিল, 2s ছিল। সো এসে যদি ঢুকে আমার লাস্ট যেটা আছে আমি সেটাই বসাই দিব, একদম চোখ বন্ধ করে বসাই দিব, ঠিক আছে। আর যদি আমার লাস্ট পি থাকে, যেমন এই যে এটা অক্সিজেনের ক্ষেত্রে যেটা আমরা দেখলাম, বা নাইট্রোজেনের ক্ষেত্রে যেটা আমরা দেখলাম, তখন আমার কি করতে হবে, আমার পি আর তার এস এর যে ভ্যালু দুইটা যোগ করতে হবে। হ্যাঁ, এই দুইটা যোগ করে তার সাথে আরো 10 যোগ করতে হবে। সো যেটা পাবো সেটা হবে হচ্ছে আমার গ্রুপ নাম্বার। আর 3 নাম্বার নিয়ম কি, 3 নাম্বার নিয়ম হচ্ছে আমার লাস্ট যদি ডি তে ঢুকে, ডি আর তার পরবর্তী যে এসটা থাকবে, একদম তার পরবর্তী যে এসটা থাকবে তার সাথে যোগ করলে আহ হ্যাঁ হ্যাঁ, যেটা বলতেছিলাম, যে সেই ডি আর তার পরের শক্তি স্তরের যেই মানে এসটা থাকবে। হ্যাঁ, মানে এটা এটা আসলে এভাবে না বলে এভাবে বলে বেটার, যে আমার এই যে আউফবাউ নীতিটা আছে, হ্যাঁ, এই আউফবাউ নীতি অনুসারে সাপোজ আমার যেই টি তে আসবে ওই ডি এর আগে যেই এসটা ছিল তার যোগফলের সমান। হ্যাঁ, কাইন্ড অফ আমরা এরকম চিন্তা করি যে আমার যখন 4d তে থাকবে, হ্যাঁ, তখন কি হবে, 4d আর 5s যোগ হবে, ঠিক আছে। যখন আমার এরকম সাপোজ আরো আছে তার পরবর্তীটা যোগ হবে, ঠিক আছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, কন্ডিশন থাকার কথা না আমার। তাইলে আমি আজকে কি কি শিখলাম আমি একদম শুরু থেকে রিক্যাপ করি। এখানে আচ্ছা আরো কিছু ছিল, আপনি এগুলো জাস্ট প্র্যাকটিস করেন, চাইলে ছবি তুলে নিতে পারেন, যে এগুলো আসলে অতটা মানে কঠিন না। হ্যাঁ, আমি আরো কিছু লিখে দিচ্ছি এর সাথে, ম্যাঙ্গানিজ, নিকেল, আর হচ্ছে ফেরাস। হ্যাঁ, ফেরাস, তারপরে হচ্ছে কপার। এই এই 8টা হচ্ছে আপনারা একটু বুঝে ট্রাই করবেন। হ্যাঁ, আর যদি না বুঝেন, স্যার হ্যাঁ বলেন বলেন।
স্যার একটা প্রশ্ন হ্যাঁ করি, হ্যাঁ। হ্যাঁ। আমরা যে পর্যায় সারণীটা দেখি এখানে তো অনেকগুলা মৌল আছে, তো কয়টা মৌল মুখস্থ করলে আমাদের জন্য বেটার আচ্ছা হবে হ্যাঁ, এটা একটা সবচেয়ে? ভালো কোশ্চেন। এটা সবচেয়ে বেশি বেটার হচ্ছে আমি দেখাই দিচ্ছি কোন কোন মূলগুলো মুখস্থ, মানে নর্মালি মুখস্থ করা লাগে না, বাট মুখস্থ করে রাখলে অনেক জায়গায় সুবিধা পাওয়া যায়, কারণ অনেক সময় এমসিকিউতে কিন্তু মানে ডিরেক্ট পারমাণবিক ভর পারমাণবিক সংখ্যা ডিরেক্ট চলে আসে, হ্যাঁ? আমি আপনাদের সাজেস্ট করব এই যে এখান থেকে, হ্যাঁ, এখান থেকে একদম ক্রিপ্টন পর্যন্ত, হ্যাঁ, এই যে ক্রিপ্টন পর্যন্ত মুখস্থ করে ফেলেন। আর সবচেয়ে বেশি বেটার হয় যদি পুরোটাই মুখস্থ করেন। আপনার কাছে যদি সময় থাকে আমি সাজেস্ট করবো আপনি পুরো 118টা মূলই মুখস্থ করে রাখেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, এখানে আরেকটা বিষয় আছে, এই যে এই দুইটা আমি পরে বলবো, হ্যাঁ, এই দুইটা নিয়ে আপনাদের একটু কনফিউশন থাকতে পারে, এই দুইটা নিয়ে আমি পরে আলোচনা করবো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। বাট আজকের মতো আশা করি আপনাদের বুঝাতে পারছি। আর হ্যাঁ, যেটা বললাম, যিনি কোশ্চেন করছেন যে এই 1 নাম্বার থেকে 36 নাম্বার পর্যন্ত যতগুলো মূল আছে এগুলো একদম ঠাডা মুখস্থ রাখবেন। শুধু আপনি না, যতজন মিটিং আছেন সবাইকে বলতেছি, কারণ এই 36টা মূলে কিন্তু মেনলি কাজের, বাকিগুলা কাজের না যে এমন না, বাট আপনি চাইলে মুখস্থ রাখতে পারেন, ঠিক আছে? বাট এই প্রথমে তো 36টা মূল, আমি হ্যাঁ হ্যাঁ বলেন। প্রথমে আমি 40টা মুখস্থ করছিলাম, তারপরে হচ্ছে দেখছি বইয়ের প্রায় অনেক কোশ্চেন আসছে আয়োডিনের এটা বের করো ওইটা বের করো, তো এরপরে আবার হ্যাঁ, 70+ মুখস্থ করছি। 70+, বাহ মাশাল্লাহ, অনেক অনেক কোশ্চেন। না আসলে করা উচিত, কারণ যদি সুযোগ থাকে সবগুলো করা উচিত, কারণ পর্যায় সারণীটা আসলে মানে অনেক জায়গাতে লাগে। এই যে আপনারা 9-10-এ পড়তেছেন, ইন্টারও পড়বেন, তখন কিন্তু অনেক জায়গাতে লাগবে, এটা খুব বেশি কাজের একটা জিনিস। হ্যাঁ, আর সবচেয়ে সুন্দর বিষয়টা হচ্ছে আজকে যেভাবে শিখিয়ে দিছি, আপনারা চাইলে এই যে ধরেন আহ এই যে রুথেনিয়াম, হ্যাঁ, তারপর ধরেন এই যে ইন্ডিয়াম বা এই যে সেলেনিয়াম, এগুলো একবার ট্রাই করে দেখতে পারেন যে আচ্ছা উনি এভাবে স্যার এভাবে বললাম, আমরা একটু নিজে বাসায় ট্রাই করি এগুলাতে আনসার কিরকম আসে, ঠিক আছে? আপনারা ওইভাবে ট্রাই করতে পারেন, কোনো সমস্যা নাই। আর কথা হচ্ছে যে বাট এই 36টা একদম মুখস্থ রাখবেন, আর ইলেকট্রোমিনাস যেখানে যেখানে ইচ্ছে ওখানে ওখানে চালেন। শুধু এই যে 57 থেকে 71 আর 89 থেকে 103, এই দুইটা ছাড়া, এই দুইটা যদি করতে পারেন ভালো, আমি মানা করবো না, বাট এই দুটো একটু টাফ মনে হবে, এই জন্য আমি এই দুটো এখন দেখাচ্ছি না, ঠিক আছে? তো আজকে আপাতত এতটুকুই থাক। আর আমি একবার রিক্যাপ করে নেই, ফার্স্টে রাজা করেছি, শুধু আমি ইলেকট্রোমিনাস দেখলাম, ইলেকট্রোমিনাসটা আউফবো নীতি অনুসারে কিভাবে একটার পর একটা সিরিয়াল আসে সেটা দেখলাম। তারপরে হচ্ছে আহ আমরা পর্যায় কিভাবে বের করতে হবে সেটা দেখলাম। পর্যায় মানে কি, সিম্পল পর্যায় কিচ্ছু লাগে না, আমার আমার জাস্ট দেখতে হবে এন এর হাইস্ট ভ্যালু কত, চোখ বন্ধ করে যেটা হবে সেটা বসাই দিব পর্যায়। আর গ্রুপ কি, গ্রুপে যদি আমরা যাই 3টা নিয়ম গ্রুপে। 1 নাম্বার কি, যদি লাস্ট ইলেকট্রন, দেখতে হবে যে মানে আচ্ছা এই কথাটা আমি একটু কেটে দিই, কথাটার জন্য অনেকে একটু কনফিউশন লাগতে পারে, লাস্ট কক্ষপথে এটা আমার একটাই নিয়ম, সেটা হচ্ছে আমার লাস্ট ইলেকট্রন কোথায় ঢুকতেছে, লাস্ট ইলেকট্রন যে অরবিটালে ঢুকবে তার উপর বেস করে আমার 3টা নিয়ম। এসে যদি ঢুকে তাহলে যেটা আছে সেটাই বসে যাবে, যদি পিতে ঢুকে লাস্ট ইলেকট্রন তাহলে S+P+10, আর যদি ডিতে ঢুকে তাহলে ডি আর তার নেক্সট যেই মানে শক্তি স্তরটা আছে তার যে এস, এই দুটার যোগফল। আমি কি বুঝাতে পারছি? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো আপাতত একটু কি থাক, এখানে জাস্ট একটা দেখাতে চাইছিলাম, এখানে অতটা কিছু না যে এটা পর্যায় সারণীতে কিভাবে আসলে জিনিসগুলো ফুটে ওঠে, এটা এটা আপনারা চাইলে নিজেরা গুগল করে দেখতে পারেন বা বইতেই থাকার কথা এই জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, টাইম অলরেডি এক্সিড হয়ে গেছে, আমি আর বাড়াচ্ছি না, ঠিক আছে?